বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা, গঠনমূলক ও ফলপ্রসূ আখ্যা প্রেস সচিবের। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে পুরো অঞ্চল হুমকিতে পড়ার শঙ্কা। শুধু শেখ হাসিনা নয়, স্বৈরাচারীর দোসরদেরও ফেরত দেওয়ার দাবি বিএনপি নেতা মির্জা আব্বাসের। প্রতিবেশী দেশের সঙ্গে অসম সব চুক্তি বাতিল করার আহ্বান। মার্কিন শুল্ক আরোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ, নতুন বাজারে রফতানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। এবং বাড়ি থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। লঞ্চ, বাস, ট্রেনে বাড়ছে চাপ, সবার চোখে মুখে সুখস্মৃতি। বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজে ছুটি উদযাপন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বহুল আলোচিত বৈঠকে মিলিত হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার মধ্যে আলোচনায় শেখ হাসিনাকে ফেরত, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া গঙ্গার পানি বন্টন চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়েও কথা হয়। বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠকটি গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলেও উল্লেখ করেন শফিকুল আলম। ব্যাংকক থেকে নাজমুস সালেহীর রিপোর্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাইল্যান্ডের ব্যাংককে সাংগ্রিলা হোটেলে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হল বহুল আলোচিত এই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও। ভারতে বসে পতিত স্বৈরাচারীর উস্কানিমূলক বক্তব্য নিয়েও কথা হয়েছে তাদের মাঝে। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। শফিকুল আলম বলেন, দুই নেতার বৈঠকে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধ নিয়েও। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকটিকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেন প্রেস সেক্রেটারি। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো, তাতে দুদেশের সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক গতিতে ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে পারে এমন নেতিবাচক কথাবার্তাও এড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. Prime Minister also congratulated Bangladesh on assuming the chair of BIMSTEC and looked forward to the forum further advancing regional cooperation under the leadership of Bangladesh. The Prime Minister expressed his conviction that all issues of mutual interest between the two countries would continue to be addressed and resolved bilaterally through constructive discussions. এদিকে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশের সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন মুক্ত বিশ্ব গড়ার আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হলে পুরো অঞ্চল হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা তার। ব্যাংকক থেকে নাজমুস সালেহীর আরও একটি রিপোর্ট।
বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে ব্যস্ত সময় কাটান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় শুক্রবার সকাল থেকেই বেশ কয়েকটি অফিসিয়াল সেশনে অংশ নেন সরকার প্রধান। পরে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন বিমস্টেকের সদস্য দেশের শীর্ষ নেতারা। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশেই দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সম্মেলনের সমাপনী দিনের বক্তব্যে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনাময় দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখান ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, এবারের সম্মেলনে সামুদ্রিক পরিবহন সহযোগিতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে, যা ভূমি বেষ্টিত রাষ্ট্র ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বলেন, 2000 প্রাণের বিনিময়ে নতুনভাবে জেগেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার একটি মজবুত ও স্বচ্ছ অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান ডক্টর ইউনুস। দ্রুত জাতীয় নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য জানিয়ে প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দেন। রোহিঙ্গা সংকট সমাধানে বিমস্টেককে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলে বাড়বে হুমকি। দারিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আশা প্রকাশ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ, যার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে পথ চলা শুরু হলো বাংলাদেশের। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এগিয়ে যাবে বিমস্টেক। এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে আঞ্চলিক এই জোটটি, এমনই প্রত্যাশা সদস্য রাষ্ট্রগুলোর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। বিমস্টেক সম্মেলনে তৃতীয় দিন সদস্য 7 রাষ্ট্রপ্রধানের সঙ্গেই সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং টারনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরে 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান থাই প্রধানমন্ত্রী। এ সময় দুই নেতা নিজেদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় তারা আঞ্চলিক উন্নয়নে পারস্পরিক সহায়তার কথা বলেন। মোহাম্মদ ইউনুস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারি সুরিয়ার সাথেও একই দিন হোটেল সাংগ্রিলায় বৈঠকে মিলিত হন। এ সময় নিজেদের অর্থনৈতিক উন্নয়নে একে অপরকে সহায়তার কথা বলেন দুই নেতা। শুধু শেখ হাসিনা নয়, ভারতে আশ্রয় নেয়া স্বৈরাচারী দোসরদের ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিলের দাবিও জানিয়েছেন তিনি। শুক্রবার ঢাকার নিজ বাসায় সংস্কার নিয়ে তার এক বক্তব্য ঘিরে আলোচনা সমালোচনার জবাব দেন মির্জা আব্বাস। বলেন, বিএনপি সংস্কার বিরোধী নয়, তবে জনস্বার্থ বিরোধী কোনো সংস্কার মেনে নেবে না দল। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে রাজনীতিবিদদের চরিত্র হননে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি। স্বাস্থ্যসেবায় বাংলাদেশি রোগীদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলছে চীনে। সম্পর্কের নতুন অধ্যায়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে বেইজিং। একে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে বিদেশ নির্ভরতা নয়, দেশেই সব রোগের চিকিৎসা নিশ্চিতের পরামর্শ তাদের। বাংলাদেশেই উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন, প্রয়োজনে বিদেশি সহায়তা নেওয়া হবে। প্রসূন আশিসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর একসময় চিকিৎসার হাব হয়ে উঠেছিল ভারত। কলকাতা, চেন্নাই, দিল্লি ও বেঙ্গালুরে চিকিৎসা নিতে যেতেন বাংলাদেশি রোগীরা। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা সীমিত করে মোদী সরকার।
এ অবস্থায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় চীন। কয়েকটি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেয় উন্নয়ন সহযোগী এই দেশটি। প্রধান উপদেষ্টার চীন সফরের পর ঢাকা বেইজিং সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অতিমাত্রায় নির্ভরশীলতা, দ্যাট মিনস বাইরের দেশের উপর ট্রিটমেন্ট নেওয়া, এটা নিশ্চয়ই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সুখকর বিষয় না। একটা ব্যবস্থা গড়ে তোলা যাতে আমাদের বেশিরভাগ রোগী এবং বেশিরভাগ রোগের ট্রিটমেন্ট এখানে হয়। হেলথের কারণে যেই যাওয়া এবং যথেষ্ট আমাদের কি বলা হয় মূলধন এখানে খরচ করতে হয়, তাই না, সেটা কমে আসবে এবং বাংলাদেশের অর্থনীতির লাভ হবে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে চীনের বিনিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন এই দুই বিশ্লেষক। চীন যেন বাংলাদেশের হেলথ সেক্টরে যেন ইনভেস্ট করে, কারণ ভারত এখানে করবে না। কারণ ভারত এখানে হেলথ সেক্টরে ইনভেস্ট করলে ভারতের লস। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের তৈরি হচ্ছে, নানাবিধ সুবিধা যদি ইনভেস্টমেন্টটা দেশের ভিতরে আসে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিকল্প দেশ নয়, বাংলাদেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার। মন্ত্রণালয়গতভাবে অবস্থানটা হচ্ছে বিকল্প দেশ করার বদলে আমরা যে সকল চিকিৎসার জন্য বিদেশে যাই সেগুলোর সুবিধা দেশে আমরা স্থাপন করতে দরকার হলে সেক্ষেত্রে আমরা সহায়তা নিয়ে করব। স্বাস্থ্য খাতে বাংলাদেশকে $250 মিলিয়ন অনুদান দেবে চীন, যার মধ্যে 100 মিলিয়ন বরাদ্দ থাকবে হাসপাতালের জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গত এক যুগে দেশে গণমানুষের রাজনীতি ছিল না। টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়াই ছিল রাজনীতি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টি মানুষের চাওয়া অনুযায়ী কাজ করবে জানিয়ে তিনি বলেন, জনগণই রায় দিয়ে সংসদে নিয়ে যাবে। এ সময় অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বিগত এক যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে, ভোটের মাধ্যমে, যে কারচুপির ভোট তার মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই। মার্কিন শুল্ক যুদ্ধে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে একদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এগিয়ে নিতে হবে আলোচনা, অন্যদিকে নতুন বাজারে রফতানি বাড়াতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দূর করতে হবে বিদ্যমান প্রতিবন্ধকতা। এমন পরামর্শ দিয়েছেন দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে 23.55 বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ে একক দেশ হিসেবে 16.45% প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি 4.47 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% হারে শুল্ক আরোপ করায় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত। আমেরিকা প্রশাসনের সাথে বাংলাদেশের খুব দ্রুত বাইলেটারাল আলোচনা যাওয়া উচিত এবং এই আলোচনা যে তাদেরকে কনভিন্স করতেই হবে পুরনো স্ট্রাকচার বা পারলে আরো কম করা বা ডিউটি ফ্রি নিয়ে কাজ করা। মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হলো নতুন বাজারও বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারছে। তবে নতুন বাজারগুলিতে রফতানি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেগুলো প্রতিবন্ধকতাগুলো পাচ্ছি শিপিং লাইন থেকে, কাস্টম থেকে, পোর্ট থেকে, এনবিআর থেকে, গভর্নমেন্ট থেকে, এগুলা কিন্তু এক টেবিলে বসে স্টেক হোল্ডাররা সবগুলো মিলে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে আসবে। 2023-24 অর্থ বছরে 2 বিলিয়ন কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি করে বাংলাদেশ। এই অবস্থায় রফতানি আয় বাড়ানোর ক্ষেত্রে শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল সহ অন্যান্য পণ্য আমদানির কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। আমেরিকার সাথে বসে ঠিক আছে তোমাদের সাথে আমরা নেগোশিয়েট করব, তোমরা আমাদেরকে আগের পজিশনে রাখো, আমরা নেগোশিয়েট করে আমরা একটা পর্যায়ে আসবো যাতে আমার পণ্য তোমার দেশে যায় এবং তোমার পণ্য আমার কাছে আসে। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানার পাশাপাশি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2564টি।
গার্মেন্টস মালিকেরা আশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনা করে সংকট দূর করবে। আবারও সরগরম হয়ে উঠবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, অবশেষে প্রেসিডেন্ট পদ হারালেন ইউন সুক ইউল। অভিশংসনের পক্ষে রায় দিলেন দক্ষিণ কোরিয়ার আদালত। সিউলের রাস্তায় লাখো মানুষ, নিরাপত্তা জোরদার। ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। লঞ্চ, বাস, ট্রেনে চাপ বাড়লেও স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। সবার চোখে মুখে সুখস্মৃতি। তবে সার্ভার জটিলতায় 15 ঘন্টা অনলাইনে রেলের টিকিট বিক্রি বন্ধ থাকায় পড়তে হয় কিছুটা ভোগান্তিতে। আগামীকাল সড়ক ও রেলপথে সর্বোচ্চ চাপ হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে এবার ঢাকা ফেরার পালা। জীবিকার তাগিদে কর্মব্যস্ত রাজধানীতে ফিরছে মানুষ। শুক্রবার কমলাপুর রেল স্টেশনে ছিল চোখে পড়ার মতো ভিড়। ঈদের আনন্দের পাশাপাশি সবার চোখে মুখে স্বস্তির ছাপ। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং অত বেশি ভিড় ছিল না। নানু বাড়িতে গিয়ে ওখানে আমার ভাই বোন সব ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার নিয়ে ঈদ করছি। মানুষ ছুটিতে যায়, পরিবার পরিজন থাকে, আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ হয়, এটা কাজের স্পৃহা বেড়ে যায় কাজের জন্য। যদিও বিপত্তি বাধে অনলাইনে টিকিট বন্ধ থাকায়। বৃহস্পতিবার রাত 8টা থেকে 15 ঘন্টা সার্ভার বন্ধ থাকায় অনেকে টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েন। এদিন কমলাপুর রেল স্টেশন থেকে বুড়িমারি, রংপুর, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল সহ বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়। গতকালকে রাত 8টা থেকেই আমি ট্রেনের টিকিট কাটার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু সার্ভার জটিলতার কারণে কাটতে পারতেছি না। বুড়িমারি এক্সপ্রেস 8:30-এ আসার কথা, এখন 10টা। সিস্টেম আপগ্রেডেশন করার কাজ করতে যাই, ওনারা আমাদেরকে বলছেন অল্প সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে। তো সেটা আসলে কারিগরি বিষয়, তো যার জন্য এটা অল্প সময় ঠিক হয় নাই। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের ভিড়। তুলনামূলক যাত্রী কম থাকায় স্বস্তির কথা জানান দক্ষিণ অঞ্চলের মানুষেরা। ম্যানেজমেন্টও অনেক সুন্দর ছিল, যাত্রী ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশনও ভালো ছিল। একসাথেই বেশ কিছুদিন থাকা হইলো, এখন তাদের ছেড়ে আবার চলে যেতে হচ্ছে গন্তব্যে। সড়ক পথেও ছিল স্বাচ্ছন্দ্যের যাত্রা। চাপ বেশি না থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। এবার অনেক রাস্তাঘাট ক্লিয়ার, যাত্রী চাপ আছে কিন্তু রাস্তায় কোনো যানজট নাই। ঈদের ছুটি শেষে আগামী রোববার থেকে আবারও ব্যস্ত হয়ে যাবে অফিস আদালত। আর শনিবার যাত্রী চাপ থাকবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে শেষ দিকে ঈদযাত্রার শেষ দিকে কিন্তু স্বস্তিতে ঘরে ফিরছিল মানুষ। তার এই ধারাবাহিকতায় এখনও কিন্তু স্বস্তি নিয়েই রাজধানীমুখী এবং বিশেষ করে কর্মক্ষেত্রমুখী কিন্তু মানুষজন আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরে। সেই গাজীপুরের চিত্র যদি আপনাদের দেখায়, মানুষজন যারা এসেছিলেন ছুটিতে, অর্থাৎ ঈদে যারা বাড়ি এসেছিলেন পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে, তারা কিন্তু এখন আসলে ছুটি প্রায় শেষ পর্যায়ে, তারা ঘরে ফিরছেন। একটু জানিয়ে রাখি যে এর আগেও বলেছিলাম যে এই গাজীপুর অঞ্চলের কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানের কিন্তু সবচেয়ে বেশি হওয়ায় তা এই অঞ্চলের মানুষজন কিন্তু তাদের নির্ভরশীল। তারা এই অঞ্চলে গার্মেন্টস যখনই খোলা হয় এই অঞ্চলের মানুষজন কিন্তু এদিকে আসতে থাকেন। সুতরাং সেই হিসাবে কিন্তু এখনও গার্মেন্টস প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে এখনও খোলা শুরু করেনি। বিশেষ করে একটু জানিয়ে রাখি, রবিবার থেকে মূলত এই গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো খোলা শুরু করবে। তবে এখন যারা ঘরমুখ ছিলেন, তারা এখন যারা কর্মস্থলে ফিরছেন, তারা বেশিরভাগই আমরা দেখেছি রাজধানীমুখী এবং এই অঞ্চলে যারা আসছেন তারা আসলে স্বস্তি প্রকাশ করেছেন। একটু জানিয়ে রাখি যে এই অঞ্চলের যে যানবাহনের যে ভোগান্তির চিত্র আমরা এত বছর আগের বছরগুলোতে আমরা পেয়েছি, সেই চিত্র কিন্তু এখন নেই। তারা যেমনটি বলছেন যে যেমন ভাড়া নিয়ে স্বস্তি রয়েছে, তেমনি কিন্তু সড়কের ভোগান্তির চিত্র কিন্তু অনেকটা কমে গিয়েছে। এর বাইরেও একটু জানিয়ে রাখি, সড়কের যে মহাসড়কের চিত্র আমরা আপনাদেরকে জানাই যে এই ঈদ উপলক্ষে কিন্তু এই মহাসড়কে ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তার বেশিরভাগই কিন্তু 3 হুইলার এবং অটোরিকশা চলাচলের কারণেই হয়ে থাকে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন সময় দেখেছি। তবে এই ঈদকে কেন্দ্র করেও কিন্তু আমরা সেই অটোরিকশা কিংবা আসলে 3 হুইলার চলাচল রোধে কিন্তু এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি দুর্ঘটনার তথ্য কিন্তু রয়েছে এই গাজীপুরে। সেই দুর্ঘটনায় কিন্তু বেশ হতাহতের সংখ্যাও কিন্তু আমরা সংখ্যাটাও আমরা কিন্তু দেখতে পেয়েছি। একটু জানিয়ে রাখি যে এখন যারা আসলে ঘরে ফিরছেন, তারা যেমনটি বলছেন যে এই
ছোট বড় দুর্ঘটনা অর্থাৎ এই ছোট ছোট বিশেষ করে অটোরিকশার কারণে ছোটোখাটো এই যানজট ছাড়া বেশ তাদের আর কোনো ভোগান্তি নেই। তবে বাড়তি ভাড়া নিয়ে তাদের যে অভিযোগ ছিল সেটিও কিন্তু এখন আসলে নেই, কেননা পর্যাপ্ত পরিমাণে আসলে যানবাহনের সংখ্যাও রয়েছে। এমনকি যখনই যানবাহনের সংখ্যা আসলে কম পড়েছে তখনই কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে ট্রাক, পিক আপ কিংবা যে যেভাবে পারছেন সেভাবে কিন্তু কর্মক্ষেত্রে ছুটছেন। তো সুতরাং আজকে পর্যন্ত এখন পর্যন্ত যানবাহনের চাপ অর্থাৎ কর্মজীবী মানুষের চাপ না থাকলেও অর্থাৎ 2 দিন পর থেকে কিন্তু সে চাপ আরও বাড়তে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। প্রায় 2 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ETCS। কর্তৃপক্ষ বলছে এ নিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। শিগগিরই পরীক্ষামূলকভাবে এ সেবার জন্য উন্মুক্ত করে। ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেই টোল প্লাজায় তৈরি হয় বিশাল জট। টোল পরিশোধের জন্য লম্বা এই লাইন ঈদযাত্রা ছাড়াও মাঝে মধ্যেই তৈরি হয়। এতে হিমশিম অবস্থায় পড়েন টোল আদায়কারীরা। সময় অপচয় ছাড়াও ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয় টোল আদায়ের বুথ চালু থাকলেও এখনও উন্মুক্ত হয়নি। তাই মাওয়া প্রান্তের পদ্মা সেতু উত্তর থানার পূর্ব পাশে ETCS রেজিস্ট্রেশন বুথ বন্ধ। উভয় প্রান্তে সেতুর প্রবেশ পথের 15 বুথের 2টি ডেডিকেটেড বুথ সহ 4টিতে এই সুবিধা এখন সচল। তবে দীর্ঘদিনেও এর সুফল না পাওয়ায় অসন্তোষ এ পথ ব্যবহারকারীদের। টোলের দীর্ঘতির কারণে আমাদের যাতায়াত ক্ষেত্রে আমরা সুফল ভোগ করতে পারতাছি না। এখানে একটা ডিজিটাল ব্যবস্থা তৈরি হোক, ক্যাশলেসের ব্যবস্থা হোক, তাহলে মানুষের বিড়ম্বনা হবে না, গাড়িরও বিড়ম্বনা হবে না। ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের চুক্তি সম্পন্ন হয়েছে এবং চুক্তির পর্যায়ে চালু আছে। এটি হওয়ার পরেই যা সিস্টেমের সাথে মার্জ হয়ে গেলে এটা চালু হয়ে যাবে। কর্তৃপক্ষ বলছে ETCS স্বয়ংক্রিয় টোল আদায়ের সবকিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্ম চূড়ান্ত করা যায়নি। তবে 5টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। শীঘ্রই মিলবে এর সুফল। কিছু কিছু গাড়ি রেজিস্ট্রেশন যারা করেছে সেগুলো তারা টোল ক্যাশলেস হিসাবে ইলেকট্রনিক নগদ টাকা না দিয়েই পারাপার করতে পারছে। 2023 সালের জুলাইয়ে পরীক্ষামূলক ETCS চালু হয়। 3 মাস পরই উন্মুক্ত করার ঘোষণার কথা ছিল। পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম পরীক্ষামূলক চালুর 2.5 বছরেও পূর্ণাঙ্গ চালু করা যায়নি। এতে টোল পরিশোধে তৈরি হয়েছে নানা রকম চ্যালেঞ্জ। মুন্সিগঞ্জের মাওয়ার টোল প্লাজা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ছুটি শেষ হলেও রয়ে গেছে উৎসবের আমেজ। বিনোদন কেন্দ্রগুলোতে এখনও ভিড় করছেন দর্শনার্থীরা। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হাতি দেখে উচ্ছ্বাস শিশুদের। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ঢল নামে কক্সবাজারে। শিশু নাহিদা ঈদের ছুটিতে রাজধানীর লালবাগ থেকে ঘুরতে বেরিয়েছে মা বাবার সঙ্গে। এখানটায় ঘুরতে এসে অনেক আনন্দ লাগছে। খেলার রাইড আছে, সুইমিং পুল আছে। আমরা এখন যাব সুইমিং পুলে, জায়গাটা সুন্দর অনেক। ডাইনোসর, হনুমান আরও কত কি। শব্দের সঙ্গে নড়াচড়া করতে পারা বৈদ্যুতিক এই পশুগুলো দেখে শিশুদের সঙ্গে আনন্দ পাচ্ছেন বড়রাও। এই জায়গায় অনেক কিছুই আছে, বড় মানুষও ঘুরতে পারবে, বাচ্চারাও দেখতে পারবে। অনেক কিছু দেখবো, অনেক ঘুরবো, অনেক ভালো লাগবে। ছুটিতে সবাই একটু ঘোরাঘুরি, একটু রিফ্রেশমেন্টের জন্য আর কি আসা এখানে। ফ্যামিলির সাথে এসেছি। এই জায়গার যে পরিবেশটা এটা অনেক ভালো। গরম বাড়তে থাকায় বিনোদন কেন্দ্রে অন্যতম পছন্দ ওয়াটার পার্ক। ডিজে গানের তালে তালে বিভিন্ন রাইডের পাশাপাশি সুইমিং পুলেও মাতোয়ারা সবাই। এদিকে সকাল থেকেই জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়। বাঘ, সিংহ, হাতি দেখে ছোট্ট সোনামণিদের যেন আনন্দের শেষ নেই। আমি আজকে লায়ন দেখবো, টাইগার দেখবো, খরগোশ দেখবো আর পাখি দেখবো। মাঝে মাঝে আসি। ওরা তো দেখে নেই আমার দেশে জাতীয় কি জিনিস আছে, পশু পাখি। কক্সবাজারেও পর্যটকরা মেতেছেন বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে। তিল ধারণের ঠাঁই নেই সাগর তীরে। তীব্র গরমে প্রশান্তি খুঁজে পাচ্ছেন নোনা জলে। তাসনিয়া, নিশাত মিম, সময় সংবাদ। এই মুহূর্তে রংপুরের ভিন্ন জগতে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল ও মাদারীপুরের শকুনি লেকে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি শুরুতেই যাচ্ছি হিমেলের কাছে।
জেলার রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে একদম ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত। আমি এই মুহূর্তে আছি রংপুরের ভিন্ন জগতে অন্যতম বিনোদন কেন্দ্র, সেখানে কিছুক্ষণ আগে আমরা এসে একটু দেখতে পেরেছি যেটা যে রংপুরের যে অন্যতম বিনোদন কেন্দ্র ভিন্নজগৎ রয়েছে, সেগুলো যতগুলো রাইড রয়েছে সেই রাইডগুলোতে আসলে একেবারেই চড়ে এবং আনন্দ উপভোগ করে মাতোয়ারা হয়েছেন এখানে শিশু, কিশোর এবং পরিবার পরিজন, বয়স্করা থেকে সবাই। তারা যেমনটি বলছেন যে এই ঈদের মজা একেবারেই শেষের দিকে, সেক্ষেত্রে আজকে ঈদের পঞ্চম দিনে তারা এই ঈদের আনন্দটুকু উপভোগ করার জন্য কিন্তু একেবারে তারা ছাড়ছেন না। তারা রংপুর থেকে একটু দূরে রংপুরের অন্যতম বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে এসে বাচ্চাদের, শিশুদের সঙ্গে করে নিয়ে কিন্তু আসলে তারা বিভিন্ন রাইড শেয়ার করছেন। মজার আয়না, বিজ্ঞান পার্ক, যেহেতু একটু ব্যবসা গরম সেক্ষেত্রে কিন্তু তারা সুইমিং পুলে নামছেন এবং তারা আনন্দ উপভোগ করছেন। এবং দর্শনার্থী যারা বলছেন যে আসলে একেবারেই শেষ সময়ে কিন্তু তারা যে আনন্দের যে উপলক্ষ সেটা কিন্তু তারা আসলে একেবারে তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে এখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। এই 4-5 দিনে কিন্তু বলা যায় আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ভিন্ন জগৎ কর্তৃপক্ষ যেমনটি বলেছে এখন পর্যন্ত কিন্তু কয়েক হাজার দর্শনার্থী কিন্তু এই বিনোদন কেন্দ্রটিতে এসেছেন এবং তাদের পছন্দ মতো যে রাইডসগুলো রয়েছে সেগুলোতে উঠছেন এবং ঈদের যে আনন্দ সেটা কিন্তু একেবারেই তারা উপভোগ করছেন। সবকিছু মিলে যদি বলি যে ঈদকে ঘিরে কিন্তু এবার সবগুলো রংপুর উত্তরাঞ্চলের রংপুর যতগুলো বিনোদন কেন্দ্র রয়েছে একেবারে সবগুলোতে কিন্তু দর্শনার্থীদের পদচারণায় একেবারে মুখরিত। আজকে শুক্রবার হওয়াতে কিন্তু আজ আরো দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং যতগুলো রাইডস রয়েছে এই প্রাকৃতিক ঝর্ণা থেকে, যারা আর্টিফিশিয়াল ঝর্ণা থেকে শুরু করে যতগুলো রাইডস রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি একেবারে দর্শনার্থীদের পদচারণায় উপচে পড়া ভিড় আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। সবকিছু মিলে যদি আমি বলি যে ঈদ উল ফিতরের পঞ্চম দিনকে কেন্দ্র করে দর্শনার্থীদের যে ভিড় এবং সেটা একেবারেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা বিনোদন কেন্দ্রের আরো খবর জানতে চলে যাচ্ছি মাদারীপুরে, সেখানে রয়েছে সহকর্মী সঞ্জয় কর্মকার, অভিজিৎ। একদিকে ঈদের পঞ্চম দিন, অন্যদিকে শুক্রবার। এই শুক্রবার আসলে মূলত এই শহরে শকুনি লেকে এমনিতে ভিড় থাকে, তার সাথে যোগ হয়েছে ঈদের আলাদা আনন্দ। শুধু মাদারীপুর নয়, আশপাশের শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল সহ বিভিন্ন জেলার ভ্রমণ পিপাসুরা এখানে একটু বিনোদন পেতে ছুটে আসেন। প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি লেকের চারপাশে ঘুরে তারা আনন্দ উপভোগ করেন, পরিবার পরিজন নিয়ে সময় কাটান। এছাড়া শহরের যে পৌর শিশু পার্ক রয়েছে সেখানেও কিন্তু বিনোদনের যে জায়গাটা তারা কিন্তু খুঁজে নেন। আদরের সন্তানদের নিয়ে ঈদের যে উৎসবের আমেজ সেটিকে আরো বাড়ানোর জন্য, প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য এই শহরে শকুনি লেকে ভিড় করছেন ভ্রমণ পিপাসুদের পাশাপাশি নানা বয়সের মানুষ। তারা চারপাশ ঘুরে দেখছেন এবং এখানে লেকের চারপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকান। সেই দোকানে খেলনা সহ হরেক রকমের পণ্য তারা কিনে নিয়ে যাচ্ছেন এবং স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছেন। আমরা কথা বলেছিলাম সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকসুদুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে যেহেতু হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় করছেন, তাদের নিরাপত্তায় তারা বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছেন। সাদা পোশাকের পাশাপাশি থানা পুলিশ কাজ করছে, অর্থাৎ এই ঈদের উৎসব যাতে সবাই শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পারে, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পরিবেশ তৈরি না হয় সে ব্যাপারে তারা তৎপর রয়েছে। শহরের শকুনি লেকের পারে কোল ঘেঁষে গড়ে উঠেছে 10 থেকে 15টি চাইনিজ রেস্টুরেন্ট, অর্থাৎ ঘোরাফেরা শেষে কিন্তু এই দর্শনার্থীরা তাদের পছন্দ মতো খাওয়া দাওয়া করতে পারছেন এবং স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন। 1.5 কিলোমিটারের এই শহরের শকুনি লেক, এটি জেলার অন্যতম বিনোদন কেন্দ্র এবং বড় বিনোদন কেন্দ্র। এখানে প্রতিদিনই ভিড় করেন নানা বয়সের মানুষ এবং ঈদের যে উৎসব সেটি কিন্তু এই হাজার হাজার দর্শনার্থীর একসাথে হওয়ায় কিন্তু আরো আনন্দ বাড়িয়ে দিয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের শহরের শকুনি লেক থেকে যে ঈদের উৎসবের পঞ্চম দিনের সবশেষ। সবার আগে বাংলাদেশ কনসার্টে দলগত বিবেচনায় নয়, সব শিল্পীদের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সকালে মানিক মিয়া এভিনিউয়ে কনসার্টের স্থান পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভিনদেশি শিল্পীদের যেভাবে সুযোগ দিয়েছে সেভাবে সুযোগ পাননি দেশের শিল্পীরা। তাই তরুণ প্রজন্মের সামনে শেকড়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এই আয়োজন বলে জানান তিনি। আগামী 11 এপ্রিল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের এই কনসার্ট। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একই দিনে হবে সবার আগে বাংলাদেশ কনসার্ট।
বাংলাদেশের অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে। বিগত দিনগুলিতে এদেরকে পারফর্ম করার মতো সুযোগ বা পরিবেশ ফ্যাসিস্ট সরকারও করে দেয় নাই। ইদানিং যারা রয়েছেন তারাও কিন্তু এদেরকে পারফরমেন্স করার মতো পরিবেশ করে দেয় নাই। বাংলাদেশে যে পরিমাণ শিল্পীর প্রয়োজন, সেই শিল্পীগুলিকে আমরা মাথায় নিয়েই আমরা 4টি পুরানো বিভাগকে চিন্তা করে আমরা করছি। পুরো এলাকা আমরা সিসিটিভির আওতায় নিব ইনশাল্লাহ। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর রিং বাঁধের কাজ আগামী 24 ঘন্টার মধ্যে শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সকালে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় 5ম দিনের মতো কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এ বাঁধের কাজ শেষ হলে বন্ধ হবে গ্রামাঞ্চলে জোয়ারের পানি ওঠা। এদিকে টেকসই বেড়ি বাঁধের দাবিতে বেলা 11টায় মানববন্ধন করেন ভাঙন কবলিত বাসিন্দারা। বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, ঈদের ছুটিতে সূত্রাপুরে নানার বাড়িতে বেড়াতে যায় সাদাত হোসেন। সকালে নানা ও মামার সঙ্গে জোরগাছা ব্রিজের নিচে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে নামে সে। এক পর্যায়ে বালু তোলার কারণে সৃষ্টি হওয়া নদীর গভীরে পা পিছলে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টা পর সাদাতকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। Thai Aluminium. The better is now the best. দীর্ঘদিন মেরামত না করায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন মাদারীপুরের কালকিনির সরকারি গুচ্ছগ্রামের বাসিন্দারা। ঝড়ে অধিকাংশ ঘরে টিনের চালা উড়ে যাওয়ায় পলিথিনের সঙ্গে ইট দিয়ে পানি আটকানোর ব্যর্থ চেষ্টা করছেন তারা। এখন একটু বৃষ্টিতেই ভিজে যায় বিছানাসহ আসবাবপত্র আর শিক্ষার্থীদের বই খাতা। বাড়ে ভোগান্তি আর কষ্ট। যদিও বরাবরের মতো নতুন ঘর নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদত আকন। পূর্ব আলিপুর গ্রামের ভ্যান চালক আব্দুর রহমান মাথা গোজার ঠাঁই না থাকায় 14 বছর ধরে বসবাস করছেন মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাটের সরকারি গুচ্ছ গ্রামে। ঝড়ো বাতাসে 4 বছর আগে উড়ে গেছে তার ঘরের চালা। পলিথিন আর ইট দিয়ে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করলেও ভিজে যায় বিছানা সহ ঘরের আসবাবপত্র। বৃষ্টি নামলে ঘর দুয়ার সব ভিজা যায়, টিন সব আলগা। একই অবস্থা বসবাসরত অধিকাংশ পরিবারের, কিন্তু ঘরগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ থাকায় বাড়ছে আতঙ্ক। ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে জানিয়ে শিগগিরই মেরামতের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতি দ্রুত আমরা এটা মেরামত এবং সংস্কারের উদ্যোগ নিই অথবা নতুন করে উদ্যোগ নিই, যে কোনো একটা পদক্ষেপ আমরা নিব। কালকিনির খাসেরহাটের এই গুচ্ছ গ্রামটি 2004 সালে নির্মাণ করা হয়। এখানকার 24টি ব্যারাকে 240 ঘর রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ঈদের ছুটির পর রাজধানীর বাজারে এখনও ক্রেতা ফেরেনি, তবে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, সপ্তাহ ব্যবধানে কারওয়ান বাজারে ব্রয়লারের দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। 20 থেকে 60 টাকা কমেছে সবজির দাম। স্থিতিশীল রয়েছে ডাল, চাল, চিনি সহ মুদি পণ্যের বাজার দর। সংকট নেই ভোজ্য তেলেও। রাজধানীর কারওয়ান বাজারে পর্যাপ্ত পণ্যের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা, তবে নেই ক্রেতার ভিড়। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা, তবে এখনো সেভাবে তৈরি হয়নি নিত্যপণ্যের বাজার থেকে পণ্য কেনার চাহিদা যোগান তত্ত্বে। তাই গেল সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 60 টাকা কমে মিলছে পটল, বেগুন, সিম সহ বিভিন্ন সবজি। লেবু 120 টাকা ডজন ছিল, সেটা আজকে 80 টাকা 70 টাকা ডজনে চলে আসছে। বরবটি, তারপর সাজনা, ঢেঁড়স সবকিছুর দামই তুলনামূলকভাবে কম। এখন তো হাঁটতে খুব ভালো লাগছে, অন্য সময় তো অনেক ঠেলাগুতা থাকে, আর সবজির দামটাও একটু আগের চেয়ে কম। কিছুদিন বদ্ধ ছিল, প্রচুর হয়ে গেছে, দেশে আইতে পারে না, ঢাকা আমদামি হয় না, এগোতে সব দিকে সস্তা। দোকানদাররা পড়ছে এখন মাল লইয়া বিপদে। বটবটি কিনছি 10 টাকা কেজি, রাইতে বেচছি 5 টাকা কেজি, কাস্টমার নাই। রমজানের শেষ দিকে বাড়তে থাকা ব্রয়লারের দামও কমেছে বলে জানান বিক্রেতারা। ব্রয়লার বেচতেছি 195 থেকে 200 টাকা,
লেয়ার মুরগিটা বেচতেছি 300-310 টাকা। দেশি মুরগিটা মার্কেটে এখনো আসে নাই। ডাল, চিনি, আটা সহ মুদি পণ্যের বাজার দর স্থিতিশীল। বিক্রেতারা জানান ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হলেও আগের দামেই স্বাভাবিক সরবরাহ রয়েছে ভোজ্য তেলের। জিনিসপত্র মোটামুটি আছে, আগের রেটই আছে, বাড়েও নাই কমেও নাই। ঈদবাঙ্গা বাজার এখনো আমদানি হয় না জিনিসপত্রের, মোটামুটি সহনীয় আছে। চালের দাম একটু কমের দিকে আছে, যেমন ছোলাটা রমজানে ছিল 110 টাকা, এখন 100 টাকা বিক্রি হইতেছে। খেসারি একটু কমছে, বুটের ডালও একটু কমছে হালকা। বাজার ঘুরে জানা যায় ঈদের দাম বৃদ্ধির পর বর্তমানে স্থিতিশীল রয়েছে রাজধানীর চালের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া মার্কিন শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। বিশ্ব বাণিজ্যে এই শুল্কের প্রভাব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব নেতাদের মধ্যে। কেউ কেউ যেখানে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন, অনেকেই সেখানে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিচ্ছেন। তবে এখনও নিজ সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে মার্কিন শুল্কারোপের নতুন সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত হিসেবে দেখছেন বিশ্ব নেতারা। পরিবর্তিত প্রেক্ষাপটে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। এ অবস্থায় একদল যেখানে সমঝোতা করে সমাধানের পথে হাঁটতে চাইছেন, আরেক দল সেখানে পাল্টা শুল্কারোপের হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই পদক্ষেপগুলো অন্যায্য বাণিজ্য নীতির প্রতিশোধ হিসেবে নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট দয়া দেখিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন, আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কারণে অনিশ্চয়তা বাড়বে, যা বিশ্বজুড়ে কোটি মানুষের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে চীন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন সিদ্ধান্তটি ভুল হয়েছে, তবে তিনি বাণিজ্য যুদ্ধ প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির বিষয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। সিঙ্গাপুরও হাঁটছে একই পথে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এই অন্যায় শুল্ক আরোপের জন্য মার্কিনীদের সবচেয়ে বড় মূল্য দিতে হবে। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী জনাথন রেনল্ডস বলেছেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনার ব্যাপারে আগ্রহী। তবে ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও এখনও নিজেদের পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে তা নিয়ে সন্দিহান বেশ কিছু দেশ। এই তালিকায় নাম রয়েছে স্পেন, আয়ারল্যান্ড, তাইওয়ান, জাপান, থাইল্যান্ড সহ বেশ কিছু দেশের। এর মধ্যে কেউ কেউ মন্ত্রী পরিষদের সঙ্গে আলোচনার পর তাদের সিদ্ধান্ত জানাবেন বলেও মন্তব্য করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সামরিক আইন জারির জেরে অবশেষে প্রেসিডেন্ট পদ হারালেন ইয়ন সুক ইয়োল। অভিশংসনের পক্ষেই রায় দিলেন দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত। রায়ের খবর প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেন লাখো মানুষ, যদিও কান্নায় ভেঙে পড়েন তার সমর্থকরা। সংবিধান অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে দেশটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। শেষ রক্ষা হলো না দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের। কয়েক মাসের নাটকীয়তার পর পার্লামেন্টের অভিশংসন প্রস্তাব বহাল রাখার পক্ষে স্থানীয় সময় শুক্রবার রায় দিলেন দেশটির সাংবিধানিক আদালত। ইয়োলকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের রায় দেন বিচারক। বলেন, সামরিক আইন জারির কারণে ক্ষুণ্ণ হয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার। সাংবিধানিক আদালতে বিচারের শুনানিতে 8 জন আইনজীবীর মধ্যে সবাই ইয়নের অভিশংসনের পক্ষে রায় দেন। ইয়নের বিপক্ষে রায় হওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো মানুষ। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন তারা। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন তার সমর্থকরা। আদালতের রায়ের মধ্য দিয়ে দেশটিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার সমাপ্তি হতে চলছে। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী 60 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। মার্শাল ল ছাড়াও ইয়নের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। কোরিয়ার আইন অনুযায়ী সামরিক আইন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা, বিশেষ করে এর পিছনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গত 3 ডিসেম্বর সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে পড়ে ইয়ন। বিরোধীদের চাপে কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এর কিছুদিন পরই তাকে অভিশংসিত করে পার্লামেন্ট। জাতির কাছে ক্ষমা চাওয়ার পরও সেই ঘটনার সর্বশেষ গিয়ে ঠেকে আইনি প্রক্রিয়ায়, যার শেষ ফলাফল প্রেসিডেন্ট পদ হারানো। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউনূস মোদি বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা, গঠনমূলক ও ফলপ্রসূ আখ্যা প্রেস সচিবের। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত।
যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলকে হুমকিতে পড়ার শঙ্কা। এবং শুধু শেখ হাসিনা নয়, স্বৈরাচারী দোসরদেরও ফেরত দেওয়ার দাবি বিএনপি নেতা মির্জা আব্বাসের। প্রতিবেশী দেশের সঙ্গে অসম সব চুক্তি বাতিল করার আহ্বান। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।